মা, আমি কারো বউ হতে চাই না। কেন কইতাছ মা এমন কথা? মা, বউদের কি বড়েরা খালি পিটায়? সেদিন আব্বারে দেখলাম তোমারে মারতাছে আর কইতাছে তুই আমার বিয়া করা বউ, তোরে আমি মারুম কাটুম যা খুশি করুম। স্বাধীন কাকা কয়দিন আগে বিয়ে করলো, তার বউটারেও সে আমাগো সবার সামনে পিটাইলো। আমারে পিটাইলে তো আমি ব্যথা পাবো মা। তুমি আমারে বিয়ে দিও না মা। নিজের 7 বছরের মেয়ের মুখে এমন কথা শুনে সোনিয়া বেগম চমকে যায়। ওরই বাকি দোষ, চোখের সামনে দেখতাছে বাপ চাচারা সবাই বউ পিটায়, এই জন্য ও মনে মনে ভেবে নিয়েছে স্বামীরা বউ পিটায়। সোনিয়া নিজের মেয়েকে বুকের মধ্যে চেপে ধরে বলে, আমার মেহুর পর রাজপুত্তর হইব, মারবো কেন তোরে, অনেক আদর করব, মাথায় কইরা রাখবো। সত্যি কইতাছ মা, আমারে মারবো না? হ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এরপর নিজের মাকে জড়িয়ে ধরে নানা গল্প জুড়ে দেয় মেহুল। এরপর কেটে যায় কয়েকটি বছর। ফুলে সজ্জিত খাটের ওপর বধূ বেশে বসে আছে মেহুল। ঘরের মধ্যে কিছুক্ষণ পর পর দল বেঁধে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এসে নতুন বউকে দেখে যাচ্ছে। তবে মেহুলের এসবে মন নেই। মেহুল ভেবে যাচ্ছে কেমন হবে তার স্বামী নামক মানুষটা, তার বাবার মতো অত্যাচারী নাকি তার প্রেমিক পুরুষটির মতো বিশ্বাসঘাতক। কলেজে পড়াকালীন মেহুল প্রেমে পড়ে বিহানের ভালোবাসায় মহুল মনে করে এই হয়তো সেই রাজপুত্র যার কথা তার মা বলেছিল। ঘর বাঁধা স্বপ্ন দেখেছিল বিহানের সাথে, কিন্তু মেহুল বিহানের এই সম্পর্ক গোপন রইল না বেশি দিন। বাসায় জানাজানি হওয়ার পর বন্ধ হয় মেহুলের কলেজে যাওয়া। মেহুলের বাবা শুরু করে দেয় মেহুলের জন্য পাত্র দেখা। মেহুল আর কোনো দিক দিশা না পেয়ে বহু কষ্টে বিহানের সাথে যোগাযোগ করে, সব ছেড়ে পালিয়ে যেতে চায় বিহানের হাত ধরে। সবটা শুনে বিহান জানিয়ে দেয় তার পক্ষে কিছুতেই মেহুলের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। বিহানের এমন কথায় মেহুল পুরোপুরি ভেঙে পড়ে বেছে নেয় আত্মহত্যার পথ। কিন্তু মেহুলের মা মেহুলকে বাঁচিয়ে নেয়। মেহুল বিয়েতে না করায় মেহুলের বাবা মেহুলের মায়ের ওপর চালায় অমানবিক অত্যাচার। মায়ের মুখ চেয়ে মেহুল মত দেয় বিয়েতে। দরজা ছিটকিনি আটকানোর শব্দ, ভাবনা থেকে বেরিয়ে আসে মেহুল। ঘোমটার আড়াল থেকে দেখতে পায় তার স্বামী নামক পুরুষটি এগিয়ে আসছে তার দিকে। এই অচেনা মানুষটির সাথে আজ তাকে একই ছাদের নিচে একই বিছানায় থাকতে হবে। এর মধ্যে মেহুল কিছুটা অস্বস্তি বোধ করে। মেহুলের স্বামী রাজ এগিয়ে এসে মেহুলকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে আপনি এসব ভারী পোশাকে অভ্যস্ত নন। আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। রাজের কথায় মেহুল অবাক হলেও মনে মনে খুশি হয়। সত্যি সেই পোশাকের জন্য অস্বস্তি ফিল করছে। মেহুল লাগেজ থেকে তার বাসার পরার পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। সেখানে গিয়ে সে পড়ে আরেক বিপদে। তার ঋতুচক্র শুরু হয়ে গেছে, কিন্তু এটার জন্য সে মোটেও কোনো রকম প্রস্তুতি নিয়ে আসেনি। কি করবে সে, আর কাকেই বা বলবে এ কথা? পা টিপে টিপে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মেহুল। জড়সড় হয়ে বসে পড়ে খাটের এক কোনায়। রাজ আবারও জিজ্ঞেস করে, কোনো সমস্যা? মেহুল কিছু একটা বলতে গিয়ে আবার থেমে যায়। রাজ আবার প্রশ্ন করে, আপনি কি আমাকে কিছু বলতে চান? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? দেখুন, আমি জানি আমরা একে অপরের অপরিচিত, কিন্তু আমি কোনো বাঘ নই যে আপনাকে খেয়ে ফেলবো। আপনি নিঃসংকোচে বলতে পারেন। মেহুল রাজকে তার ঋতুচক্রের কথা জানায়। যদিও এটা বলতে অনেকটা সংকোচ বোধ করছিল, তবে রাজের কথায় সাহস করে বলে ফেলে। কিন্তু সে কখনো ভাবেনি তার এই কথায় রাজ ঘর থেকে বেরিয়ে যাবে। মেহুল ভাবতে থাকে, লোকটা মনে হয় রাগ করে চলে গেছে। মেহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সৃষ্টিকর্তার কাছে জানতে চায় তাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছে তিনি।
আমি তো কখনো কারো ক্ষতি করিনি। কিছুক্ষণ পরে রাজ ফিরে আসে। হাতে থাকা প্যাকেটটি বাড়িয়ে দেয় মেহুলের দিকে। মেহুল প্যাকেটটি হাতে নিয়ে খাটের ওপর রেখে দেয়। রাজ তৎক্ষণাৎ বলে ওঠে, রেখে দিলেন যে? এটা তো আপনার এখন প্রয়োজন। মেহুল কিছুক্ষণ তাকিয়ে থাকে রাজের দিকে, তারপর প্যাকেটটি নিয়ে খুলে দেখে প্যাড। মেহুলের মুখে কিঞ্চিত হাসি ফোটে। এই লোকটা তার জন্য প্যাড আনতে গিয়েছে, আর সে কি না কি ভেবে বসে আছে। মেহুল খাটে শুয়ে আছে, আর রাজ নিজের ফোন ঘাটাঘাটি করছে। কেউ কারোর সাথে তেমন একটা কথা বলছে না। এর মধ্যেই মেহুলের তীব্র পেটের ব্যথা শুরু হয়। ব্যথায় মেহুল আ আ শব্দ করতে থাকে। রাজ জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে মেহুল? এমন করছেন কেন? এনিথিংস রং? মেহুল জানায় এই সময়টা তার প্রচণ্ড পেট ব্যথা হয়। রাজ বিচলিত হয়ে পড়ে। কি করবে সে এখন? এত রাতে কোনো ফার্মেসিও খোলা পাবে না। রাজ নিজের মোবাইল নিয়ে নেটে সার্চ দেয়, তারপর কিচেনে গিয়ে গরম পানি করে ফিল্টারে ভরে নিয়ে আসে। এ সময় মেয়েদের তলপেটে গরম পানির ছ্যাঁক দিলে ব্যথা কিছুটা উপশম হয়। রাজ গরম পানির ফিল্টারটা মেহুলের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা আপনার পেটের ওপর রাখুন। এখন তো ফার্মেসি খোলা পাবো না, তাই ওষুধও আনা সম্ভব না। এটা কিছুক্ষণ পেটে ধরে রাখুন। ব্যথাটা পুরোপুরি না কমলেও কিছুটা কমবে। অন্য কিছুর প্রয়োজন হলে নিশ্চয়ই বলবেন, দ্বিধাবোধ করবেন না। মেহুল কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। না, এই পুরুষটা তার দেখা অতি কাছের দুটি পুরুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই মানুষটা বিশ্বাসযোগ্য। আস্তে আস্তে মেহুলের সাথে রাজের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাজ হয় মেহুলের স্বপ্ন পূরণের সাথী। মেহুল আবারও পদার্পণ করে নিজের সেই চিরচেনা কলেজ প্রাঙ্গণে। সবই যেন আগের মতো, শুধু নেই তার বন্ধুগুলো, যাদের সাথে এই প্রাঙ্গণে হাসি তামাশায় কত সময় কাটিয়েছে। এই প্রাঙ্গণেই তার প্রাক্তনের হাতে হাত রেখে মন খুলে সব দুঃখের কথা বলেছে। এসব ভুলে মেহুল মন দেয় তার পড়াশোনায়। বন্ধুত্ব থেকে মেহুল আর রাজ বাধা পড়ে সম্পর্কের অন্য এক সমীকরণে, যে সম্পর্কের নাম স্বামী স্ত্রী। মেহুল রাজের চোখে নিজের প্রতি সম্মান ও ভালোবাসাটা দেখতে পায়। সে খেতে না চাইলে রাজ নিজের হাতে খাইয়ে দিত। অসুস্থ হলে সুস্থ না হওয়া অবধি অস্থির হয়ে থাকত। মেহুলকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করত। মাঝে মাঝে মেহুল ভুল করলে শুধরে দিত। যখন মেহুল রাজের কথা না শুনে ভুলভাল কাজ করে বসত, তখন রাজের কাছে বকাও খেত। আগে রাজ বকলে মেহুল অঝরে কাঁদত, কিন্তু এখন রাজের বকা খেতেও মেহুলের ভালো লাগে। মেহুলের কাছে রাজ এমন এক পুরুষ যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়, যার সাথে ঝুম বৃষ্টিতে ভেজা যায়, যার সাথে এক কাপ চা ভাগাভাগি করে নেওয়া যায়, যার সাথে দুঃখ বলা যায়, যার বুকে মাথা রেখে শান্তিতে রাত্রি যাপন করা যায়, যার হাতে হাত রেখে পাড়ি দেওয়া যায় অতি দুর্গম পথ। মেহুলের কাছে রাজ হয়ে উঠেছে মায়ের বলা গল্পে রূপকথার রাজকুমার।